আজকে আপনারা শুনবেন রবার্ট গ্রিনের লেখা মাস্টারি। কেউ জিনিয়াস হয়ে জন্মায় না। আইনস্টাইন যখন ছোট ছিলেন তখন তিনি আপেক্ষিকতার তত্ত্ব জানতেন না। আপনি বলতে পারেন জিনিয়াস মানুষের সহজাত প্রতিভা থাকে, কিন্তু বাস্তবে প্রতিভা সবার মধ্যেই থাকে। আপনি অন্য সবার মতো প্রতিভাবান হতে পারেন। আপনার মধ্যে এমন কিছু অনন্য ক্ষমতা আছে যা অন্য কারোর মধ্যে নেই। এটা হতে পারে যে আপনার অনন্য প্রতিভা বর্তমানে একটি শখ বা আগ্রহের আকারে রয়েছে, কিন্তু এই বইটি আপনাকে শেখাবে কিভাবে আপনি আপনার শখকে একটি মাস্টারপিসে রূপান্তরিত করতে পারেন। এই বইটিতে আপনি শিখবেন কিভাবে আপনার টাইম পাসকে ফুল টাইম কাজে পরিণত করবেন এবং কিভাবে আপনার নৈপুণ্যের একজন মাস্টার হয়ে উঠবেন। এই বইটিতে আপনি দক্ষতার 3টি ধাপ শিখবেন। আপনি মাস্টারদের চূড়ান্ত ক্ষমতা সম্পর্কে শিখবেন, আর আপনি চাইলে এই শক্তি অর্জন করতে পারেন। এবং এই জিনিসটি সম্ভব কারণ পৃথিবীর সব সফল মানুষ এই একই কাজ করেছেন। সেই মানুষগুলো স্বাভাবিক মানুষের মতোই জন্মেছে। তারাও ছিলেন সাধারণ মানুষের মতো ছোট এবং অজ্ঞ, কিন্তু তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধারণ কিছু অর্জন করেছেন। তারা প্রমাণ করেছেন যে একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করলে কি অর্জন করা যায় না। এই বইটি শুনে আপনিও এমন প্রশিক্ষণ নিতে পারেন যা আপনাকে অসাধারণ করে তুলবে। তাই এই বইটি আপনার জন্য খুবই উপযোগী। মূল ধারণা 1, ক্ষমতা। আপনিও একজন মাস্টার হতে পারেন, আর এর জন্য বয়স, লিঙ্গ, জাতি বা আর্থিক পটভূমি কোনো ব্যাপার নয়। শুধু আপনি মাস্টারদের সম্পর্কে চিন্তা করুন, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, মোজার্ট, আইনস্টাইন, গান্ধী, দালাই লামা, বিল গেটস এবং স্টিভ জবসের মতো মানুষ। এই সমস্ত লোক বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, কিন্তু তাদের প্রত্যেকেই নিজের ক্ষেত্রে একজন মাস্টার। এই তালিকায় আপনার নামও থাকতে পারে। কেন? কারণ আপনার জিনের একটি অনন্য গুণ আছে। জিনের এমন অনন্য গুণ আগে আর কারো কাছে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। আপনার সমস্ত ক্ষমতা এবং সম্ভাবনা আপনার একার। আপনি আপনার জীবনে আসা প্রতিটা সমস্যা মোকাবেলা করতে পারেন। আমাদের প্রজন্মের জন্য শিক্ষার প্রবেশাধিকার অনেক সহজ হয়ে গেছে এবং এর কারণে লিঙ্গ, জাতিগত এবং সামাজিক বৈষম্য অনেক হারে কমে গেছে। আপনি আপনার জীবনে যা খুশি করতে পারেন। আপনি চাইলে শীর্ষে পৌঁছতে পারেন। কিছুই অসম্ভব নয়, কিন্তু কিভাবে? এই বই সেটি আপনাকে শেখাবে। তবে এর আগে আপনাকে 3টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম পর্যায় হল শিক্ষানবিশ, দ্বিতীয় পর্যায়টি সৃজনশীল সক্রিয় এবং তৃতীয় পর্যায়টি মাস্টার। তাই আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনার জীবনের লক্ষ্য কি এবং আপনি কি করতে পছন্দ করেন, কারণ এই আবেগ আপনার মাস্টারপিস করে তুলবে। এরপরে রয়েছে শিক্ষানবিশ পর্যায়, যেখানে আপনি দক্ষতা শিখবেন এবং একজন পরামর্শদাতার অধীনে প্রশিক্ষণ নিয়ে সামাজিকভাবে বুদ্ধিমান হয়ে উঠবেন। এরপরে আপনি সৃজনশীল সক্রিয় পর্যায়ে এগিয়ে যাবেন এবং তারপর অবশেষে আপনি আপনার দক্ষতার একজন মাস্টার হয়ে উঠবেন। কিন্তু এই সব কাজ এত সহজ নয়। এর জন্য আপনাকে খুব তীব্র মনোনিবেশ করতে হবে এবং পূর্ণ প্রচেষ্টা করতে হবে। গবেষণা প্রমাণ করে যে কোনো দক্ষতা শিখতে হলে আমাদের কমপক্ষে 20,000 ঘন্টা অনুশীলন করতে হবে। তবেই আমরা দক্ষতার স্তরে পৌঁছতে পারব। তাহলে মাস্টার্সের কি বিশেষ গুণ আছে? তার রহস্য কি? এটা কি তাদের অসাধারণ করে তোলে? উত্তর হল অন্তর্দৃষ্টি, যা বুদ্ধিমত্তা এবং শক্তির একটি উচ্চ রূপ। আসলে অন্তর্দৃষ্টি একটি উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়া। যেমন আইনস্টাইনের উদাহরণ নিন। আপেক্ষিকতা তত্ত্ব শুধু একটি আবিষ্কার নয়। আসলে আইনস্টাইন এটার মাধ্যমে বিজ্ঞানে বিপ্লব এনেছিলেন। বাস্তবতার প্রথাগত দৃষ্টিভঙ্গিকে তিনি পাল্টে দিয়েছিলেন। এইভাবেই আপেক্ষিক তত্ত্বের যুগান্তকারী আবিষ্কার করা হয়েছিল। আইনস্টাইন শৈশব থেকেই এই নিয়ে কাজ করছিলেন। তিনি যখন ছোট ছিলেন তখন তার বাবা তাকে একটি চৌম্বক কম্পাস উপহার দিয়েছিলেন, আর সেই দিন থেকেই বিজ্ঞান বোঝার ক্ষেত্রে আইনস্টাইনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। বহু বছর অধ্যয়নের পর পদার্থবিজ্ঞানের সমস্ত ধারণা এবং সমীকরণগুলো স্পঞ্জের জলের মতো তার মস্তিষ্কের নিউরনে শোষিত হয়েছিল। আসলে তার মনে একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়েছিল। তিনি সেই ধারণাগুলিকে একত্রে যুক্ত করেছিলেন এবং এইভাবে আপেক্ষিক তত্ত্বের ধারণার উদ্ভব হয়েছিল।
এই তত্ত্বের প্রভাব এতই বিস্তৃত এবং আলোকিত যে মনে হয় এটি ঈশ্বরের কাছ থেকে পাওয়া জাদু। আর এটাকেই আমরা ইনটিউশন বলি, যা আমাদের চেতনা ও অচেতনতার সমন্বয়। এটি আমাদের প্রবৃত্তি এবং যুক্তির মিশ্রণ। আমরা সজ্ঞার চেয়ে যুক্তিবাদী চিন্তার মাধ্যমে বেশি বুঝতে পারি, এবং অন্তর্দৃষ্টি মানে আপনার মস্তিষ্কের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করা। একজন মাস্টার এমনভাবে সজ্ঞাত যে তিনি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারেন। তিনি ভবিষ্যতে কি ঘটবে বা কি ঘটতে চলেছে তা ভবিষ্যৎবাণী করতে পারেন। তিনি মানুষের মন পড়তে পারেন এবং তাদের প্রভাবিত করতে পারেন। তিনি যে কোনো কাজকে সম্ভব করে তোলেন। আসলে আমরা জীবনের কোনো না কোনো সময়ে শক্তি ও বুদ্ধিমত্তার এই উচ্চতর রূপটি ব্যবহার করি। উদাহরণস্বরূপ, আপনি যখন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছেন বা একটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে রয়েছেন, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে অন্তর্দৃষ্টি ব্যবহার করতে শুরু করেন। সেই সময় আপনার মন সম্পূর্ণভাবে নিবদ্ধ এবং সক্রিয় থাকে। কিন্তু একবার সময়সীমা পূরণ হয়ে গেলে বা প্রকল্পটি শেষ হয়ে গেলে আপনার মন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই বই থেকে আপনি শিখবেন কিভাবে আপনি যে কাজই করুন না কেন আপনার অন্তর্দৃষ্টি সব সময় যেন স্থির থাকে। এই বইটি আপনাকে আপনার জীবনের যে কোনো জায়গায় এবং যে কোনো সময় উচ্চ স্তরের শক্তি এবং বুদ্ধিমত্তা আনতে শেখাবে। কারণ আপনি যে শক্তি সম্পর্কে জানেন না তা হলো আপনার ভিতরের শক্তি, যা মুক্তির অপেক্ষায় রয়েছে। তাই আপনিও যদি গুরু হওয়ার পথে হাঁটতে চান তাহলে অবশ্যই এই বইটি একবার শুনুন। মূল ধারণা 2, আপনার কলিং আবিষ্কার করা। লিওনার্দো দা ভিঞ্চি ইতালির ভিঞ্চি নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। এই গ্রামটি ফ্লোরেন্স থেকে প্রায় 20 মাইল দূরে ছিল। তার পিতা ছিলেন একজন আইনজীবী। এখন যে কেউ বলতে পারেন যে লিওনার্দো একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি খুব ভাগ্যবান ছিলেন, কিন্তু সত্য হল সে ছিল তার পিতার অবৈধ সন্তান। তার বাবা তার মাকে বিয়ে করেননি, আর এই কারণেই লিওনার্দো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি বা পেশাদার হিসেবে কোথাও কাজ করতে পারেননি। লিওনার্দো উপযুক্ত ডিগ্রি না থাকায় আইনজীবী, ডাক্তার বা অধ্যাপক হতে পারেননি। এইভাবে তিনি কখনোই কেরিয়ার করতে পারেননি। তখনকার দিনে ইতালিতে এই রীতি ছিল। তরুণ লিওনার্দো কোনো আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণও করেননি। তিনি যা শিখেছেন তা নিজেই শিখেছেন। লিওনার্দো ভিঞ্চি সমৃদ্ধ সংস্কৃতি পছন্দ করেছিলেন, তাই তিনি এটি অন্বেষণ করতে থাকেন। তিনি প্রায় বনের নদী ও জলপ্রপাতের ধারে যেতেন। তিনি বনের বিভিন্ন প্রাণী ও গাছপালা দেখে খুব অবাক হলেন। একদিন সে তার বাবার অফিসে গেল এবং সেখান থেকে কিছু কাগজ নিয়ে সোজা বনে চলে গেল। সেখানে গিয়ে তিনি একটি পাথরের উপর বসে যা দেখলেন তাই আঁকতে লাগলেন। তারপরেই ছবি আঁকার শখ এসে গেল তার মধ্যে। তিনি প্রতিদিন স্কেচ তৈরি করতেন। বৃষ্টির মধ্যেও তিনি বনে গিয়ে স্কেচ করতেন। তাকে শেখানোর জন্য তার কোনো বিশেষ সরঞ্জাম বা কোনো শিক্ষক ছিল না। তার চোখ ছিল তার সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু তিনি জানতেন যে এটি ভালো স্কেচ তৈরি করতে হলে বস্তুটিকে গভীরভাবে অধ্যয়ন করতে হবে। যে কোনো জিনিসের সব খুঁটিনাটি তিনি লক্ষ্য করতেন এবং তারপর সঠিক ছবি তৈরি করতেন। লিওনার্দোর প্রতিটি ছবি জীবন্ত মনে হতো। যখন তিনি 14 বছর বয়সী হন, তিনি ফ্লোরেন্সে যান এবং একজন শিল্পীর স্টুডিওতে শিক্ষানবিশ হন। এই স্টুডিওটি আন্দ্রেয়া ডেল ভেরিকিও নামের একজন শিল্পীর ছিল। একবার ভেরিচিও লিওনার্দোকে একটি প্রকল্প দিয়েছিলেন। তাকে একটি দেবদূত আঁকতে বলা হয়েছিল। ভেরিকিও তাকে যে নকশা দিয়েছিলেন তাকে একই নকশা তৈরি করতে হয়েছিল, কিন্তু লিওনার্দো তার নিজস্ব সংস্করণ তৈরি করেছিলেন। তিনি ফুলের বিছানার ওপরে দেবদূতকে এঁকেছিলেন এবং প্রতিটি ফুলকে আলাদাভাবে এঁকেছিলেন। দেবদূতের মুখের জন্য তিনি গির্জায় গিয়েছিলেন এবং সেখানে প্রার্থনায় বসে থাকা লোকেদের মুখও অধ্যয়ন করেছিলেন। তিনি রঙের একটি নতুন মিশ্রণ মিশ্রিত করেন এবং অ্যাঞ্জেলের মুখ সম্পূর্ণ শান্ত এবং বিশুদ্ধ করে তোলেন। লিওনার্দো ভেবেছিলেন যে তিনিই হবেন প্রথম শিল্পী যিনি দেবদূতের ডানা নিখুঁত আঁকবেন। তাই তিনি বাজারে গিয়ে কিছু পাখি কিনে আনলেন। তিনি পাখির পালকের দিকে খুব মনোযোগ দিয়ে দেখেন এবং প্রতিটি খুঁটিনাটি অধ্যয়ন করেন। এরপর কয়েক ঘন্টা ধরে তিনি দেবদূতের ডানা আঁকতে থাকেন এবং যখন পেইন্টিং সম্পন্ন হয়েছিল তখন দেবদূতের ডানাগুলি একেবারে বাস্তব দেখায়। তিনি তার আঁকার দক্ষতা উন্নত করেছিলেন।
লিওনার্দো ধনী ব্যক্তিদের জন্য ছবি আঁকা শুরু করেন। এছাড়াও তিনি তার ধনী ক্লায়েন্টদের সামগ্রিক উপদেষ্টা হয়েছিলেন, বিনিময়ে তাদের কাছ থেকে নিয়মিত বেতন নিতেন। এইভাবে লিওনার্দো আর্থিকভাবে সুরক্ষিত হয়ে ওঠেন। তারপর তিনি তৈরি করেন পৃথিবী বিখ্যাত ছবি মোনালিসা। তার আঁকা ছিল অসংখ্য এবং নোট ছিল 10,000 পৃষ্ঠারও বেশি। তাহলে আপনার প্রিয় শখ কি? আপনার আবেগ কি? আপনার প্যাশন বা শখ কি? আপনার কি রান্না করা, পড়াশোনা করা, স্কুবা ডাইভিং করা, সাঁতার কাটা, প্রোগ্রামিং করা বা এর মতো যে কোনো কিছু হতে পারে? আপনার শখ যাই হোক না কেন, কোনো কারণেই তা ছেড়ে দেবেন না। আপনি যদি এখনো জানেন না যে আপনি কি করতে সবচেয়ে বেশি উপভোগ করেন, তবে তা চিন্তা করার দরকার নেই। আপনি এখনো একজন মাস্টার হতে পারেন। যে কোনো জায়গা থেকে যে কোনো সময় শুরু করা যায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অনন্য ক্ষমতা করার জন্য আপনার তীব্র ইচ্ছা থাকা উচিত। আমাদের সকলের মধ্যে একটি অভ্যন্তরীণ শক্তি রয়েছে যা সমস্ত জীবকে বড় করে এবং পরিবর্তন করে। প্রতিভাবান হতে হলে সবার আগে আমাদের এটা জানা উচিত যে আমাদের লক্ষ্য কি। যখন একজন ব্যক্তির মনে স্পষ্ট লক্ষ্য থাকে, তখন সে সেগুলো অর্জনের দিকে সেদিকে কাজ করে এবং তার সমস্ত মনোযোগ এবং শক্তি তার লক্ষ্যগুলিতে নিবদ্ধ করে। সেই সমস্ত লোক যারা প্রতিভাবান এবং তাদের ক্ষেত্রে সফল, তাদের সবার মধ্যে কিছু গুণ রয়েছে। তাদের মধ্যে প্রথম গুণগুলো হলো নতুন কিছু শেখার ইচ্ছা এবং তাদের কাজের প্রতি একনিষ্ঠ ভাব। প্রতিভাবান ব্যক্তিরা সর্বদা জানে তাদের কি করতে হবে এবং সর্বদা তাদের কাজের প্রতি নিবেদিত। স্যার আইজাক নিউটন বলতেন যে তিনি প্রতিদিন মাধ্যাকর্ষণ সম্পর্কে চিন্তা করেন এবং এটি নিয়ে কাজ করেন, তাই তিনি মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করতে সফল হন। অ্যালবার্ট আইনস্টাইন বলতেন যে তার সাফল্যের পেছনের কারণ ছিল তার নতুন কিছু করার ইচ্ছা, কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি নিষ্ঠা। আপনার কলিং খোঁজার জন্য পদক্ষেপ। লেখক রবার্ট গ্রিন আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে বার করার কিছু উপায় দিয়েছেন। আপনার মূলে ফিরে যান। অনেক সফল ব্যক্তি সেই কাজের দিকে ঝুঁকে পড়েন যা তারা শৈশব থেকেই করতে চেয়েছিলেন। আপনি যখন ছোট ছিলেন তখন আপনি কি পছন্দ করতেন তা নিয়ে আপনাকে ভাবতে হবে। অনেক সফল মানুষ তাদের লক্ষ্য নির্ধারণ করার আগে তাদের শৈশবের দিকে তাকান এবং দেখেন যে তারা শৈশবে কি বিষয়ে আগ্রহী ছিল। আপনাকেও তাই করতে হবে। অর্থাৎ ছোটবেলায় কোন কাজে আপনি সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন তা আপনাকে দেখতে হবে। মূল ধারণা 3, আদর্শ শিক্ষানবিশ। চার্লস ডারউইন যখন ছোট ছিলেন, তার বাবা একবার বলেছিলেন, তুমি সারাদিন ইঁদুর ধরতে থাকো, তুমি জীবনে বড় কিছু করতেই পারবে না। চার্লসের বাবা একজন বড় ডাক্তার ছিলেন আর ছেলের কাছে তার অনেক প্রত্যাশা ছিল। তিনি সব সময় চিন্তিত ছিলেন যে চার্লস পড়াশোনায় তেমন ভালো ছিল না। তিনি ভেবেছিলেন চার্লসের ভবিষ্যৎ অন্ধকার। চার্লসের বইয়ের প্রতি কোনো আগ্রহী ছিল না। তিনি শুধু অ্যাডভেঞ্চার পছন্দ করতেন। তিনি বাইরের কার্যকলাপে আগ্রহী ছিলেন। তিনি ফুল ও পোকা সংগ্রহ করতে খুব পছন্দ করতেন। প্রকৃতি চার্লস ডারউইনকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছিলেন। এটি তার জন্য কৌতূহলের বিষয় ছিল। যখন তার বয়স 15, তার বাবা তাকে একটি মেডিকেল স্কুলে ভর্তি করান, কিন্তু চার্লস শীঘ্রই বাদ পড়েন কারণ তিনি রক্ত দেখে মাথা ঘুরে পড়ে যায়। এবং এরপর চার্লস আবার কেমব্রিজে চলে গেলেন। তিনি কোনোভাবে তার ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি শেষ করেন। তিনি কেবল উদ্ভিদবিদ্যাকে আকর্ষণীয় মনে করেছিলেন। এই ব্যাপারে তার পূর্ণ আগ্রহ ছিল। তিনি তার অধ্যাপক হ্যান্সলোরের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন, যিনি তার উদ্ভিদবিদ্যার প্রশিক্ষক ছিলেন। স্নাতক শেষ করার পর প্রফেসর হ্যান্সলো চার্লসকে সমুদ্র যাত্রায় প্রকৃতিবিদ হিসেবে কাজ করার জন্য সুপারিশ করেছিলেন। জাহাজটির নাম HMS বিগল, যা কয়েক বছর জন্য দক্ষিণ আমেরিকায় ভ্রমণে যাচ্ছিল। এই ভ্রমণের সময় চার্লসকে প্রাণী, উদ্ভিদ ও খনিজ পদার্থের নমুনা সংগ্রহ করে ইংল্যান্ডে ফেরত পাঠাতে হয়েছিল। প্রথম দিকে চার্লস এই চাকরি নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না, কারণ তিনি আগে কখনো বাড়ি থেকে দূরে থাকেননি। কিন্তু অন্যদিকে এই কাজটিতে তিনি অনেক অ্যাডভেঞ্চার উপভোগ করতে চলেছেন। HMS বিগলের ক্যাপ্টেন ফিটস রয় তাদের বলেছিলেন যে তাদের মহাপ্লাবনের প্রমাণ খুঁজে বের করতে হবে। বেশ কয়েক মাস পর যখন জাহাজটি ব্রাজিলে পৌঁছায়, চার্লস এই জায়গাটিকে দেখার সাথে সাথে তার প্রেমে পড়ে যায়। এখানে বন্যপ্রাণী ও গাছপালার প্রাচুর্য ছিল। এত বিচিত্র রং আর বৈচিত্র্যময় প্রকৃতি তিনি আগে কখনো দেখেননি।
কোন উদ্ভিদ বা প্রাণীর নমুনা প্রথম পাঠাবেন তা তিনি বুঝতেই পারছিলেন না। চার্লস বেশ কয়েকদিন ঘুরতে থাকে এবং অন্বেষণ করতে থাকে। এই 5 বছরে তিনি দক্ষিণ আমেরিকার বনগুলো প্রচুর পরিমাণে অনুসন্ধান করেছিলেন। আর্জেন্টিনায় চার্লস ভূগর্ভ থেকে একটি আর্মাডিলোর দেহাবশেষ আবিষ্কার করেছিলেন। আর্মাডিলো একটি ঘোড়া এবং একটি হাতির মতো প্রাণীর সংমিশ্রণ ছিল, যাকে মাস্টোডন বলা হয়। তিনি বুঝতে পেরেছিলেন যে মাটির নিচে চাপা পড়ে থাকা এত প্রাণীর দেহাবশেষ প্রমাণ করে যে এই সমস্ত প্রাণী একসময় এই পৃথিবীতে ছিল। সুতরাং এটা ভাবা অযৌক্তিক হবে যে পৃথিবীর সমস্ত প্রাণ শক্তি একই সময় তৈরি হয়, যেমনটি বাইবেলের জেনেসিসে বলা হয়েছে। আন্দিজ পর্বতমালায় তিনি তার ধারণাকে সমর্থন করার জন্য আরো প্রমাণ পেয়েছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট ওপরে চার্লস সমুদ্রের খোলস এবং প্রবাল প্রাচীরের জীবাশ্ম খুঁজে পেয়েছেন। এ থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে এই পর্বতগুলো নিশ্চয়ই বহু বছর আগে আটলান্টিক মহাসাগরের অংশ ছিল। তারপর বছরের পর বছর ধরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা ভূমিকম্পের কারণে এই পর্বতশ্রেণীটি উঁচু হয়ে যায়। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে চার্লসের আরো বড় উপলব্ধি ছিল। এই দ্বীপে পাওয়া প্রতিটি প্রজাতিই ছিল সম্পূর্ণ অনন্য। এই দ্বীপে পাওয়া প্রাণীর বৈশিষ্ট্যগুলো অন্য দ্বীপের প্রাণীদের থেকে আলাদা ছিল। এমনকি কচ্ছপের খোলসেরও আলাদা বৈশিষ্ট্য ছিল। ফিঞ্চ পাখির চঞ্চুও ছিল বিভিন্ন আকৃতির। চার্লস ভেবেছিলেন যে এই সমস্ত প্রজাতিগুলি তাদের দ্বীপগুলিতে পাওয়া খাবার বা শিকারীদের কারণে অভিযোজিত হতে পারে। এই প্রাণীদের বৈশিষ্ট্যগুলো অবশ্যই হাজার হাজার বছর ধরে বিকাশ হয়েছে, যা তাদের সেই নির্দিষ্ট পরিবেশ অনুসারে বেঁচে থাকতে সহায়তা করে। আসলে বিবর্তনের একটা নিরন্তর প্রয়োজন ছিল, কারণ শুধু শক্তিশালীরাই টিকে থাকতে পারে। এটাই প্রকৃতির নিয়ম। গ্যালাপাগোস দ্বীপে একটি খুব বিস্তৃত প্রজাতি পাওয়া যায়। দক্ষিণ আমেরিকায় 5 বছর থাকার পর চার্লস ইংল্যান্ডে ফিরে আসেন, কিন্তু একজন ভিন্ন ব্যক্তি হিসেবে। তার বাবা তাকে দেখে অবাক। শারীরিকভাবেও চার্লসকে খুব শক্তিশালী এবং পরিপক্ক লাগছিল। তার চরিত্রেও অনেক পরিবর্তন এসেছে। চার্লসের জীবনে এখন একটি মাত্র উদ্দেশ্য ছিল, একটি অর্থপূর্ণ এবং তীব্র উদ্দেশ্য। পরে প্রফেসর হ্যাসলো চার্লসের গবেষণার ফলাফল কেমব্রিজের প্রফেসরিয়াল ন্যাচারালিস্টকে দেখান, আর এই কারণে চার্লসকে বহিষ্কার করা হয়। পরবর্তী সময়ে তিনি বিবর্তন তত্ত্ব সম্পূর্ণ করেন এবং প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব তৈরি করেন। চার্লস ডারউইন একজন সম্মানিত জীববিজ্ঞানী হয়ে ওঠেন, যা তার বাবা কখনো স্বপ্নেও দেখেনি। আপনি যদি মাস্টারের জীবন কাহিনী অধ্যয়ন করেন, আপনি জানতে পারবেন যে তিনি একজন সাধারণ বহিরাগত থেকে নিজেকে একজন দক্ষ বিশেষজ্ঞে রূপান্তর করতে পেরেছিলেন। যখন তিনি একটি আদর্শ শিক্ষানবিশ বা একটি দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন, শিক্ষানবিশ হওয়ার আগে তার কোনো জ্ঞান বা শৃঙ্খলা ছিল না, কিন্তু তারপর তার জীবন পুরোপুরি নিবদ্ধ হয়ে পড়ে। তবে জার্নি টু মাস্টারির জন্য আপনাকে বিশ্বজুড়ে ভ্রমণ করতে হবে না। আপনার শুধু নিখুঁত সুযোগ দরকার, যা আপনাকে প্রশিক্ষণ দিতে পারে। এটি আপনার কাজ, অথবা একটি ইন্টার্নশিপ বা একটি কর্মশালা হতে পারে, অথবা আপনি এমন একটি গ্রুপে যোগ দিতে পারেন যেখানে আপনি আপনার দক্ষতা আরো উন্নত করতে পারেন এবং একই ধরনের আগ্রহের লোকেদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন। আপনি যা শিখবেন সেখানে সম্পূর্ণরূপে নিজেকে উৎসর্গ করুন। শুধু আপনার মন নয়, আপনার চরিত্রকেও উন্নত করার চেষ্টা করুন। ওলফ্যাগাং আমাডিউস মোজার্ট ছিলেন একজন শিশু প্রতিভা। মাত্র 4 বছর বয়সে তিনি পিয়ানো বাজাতে শিখেছিলেন। তার বাবা লিওপল্ড ছিলেন একজন বেহালাবাদক এবং সঙ্গীত শিক্ষক। মোজার্ট 4 বছর বয়সে পিয়ানো বাজাতে শুরু করেন। শৈশব থেকেই মোজার্ট তার বাবার গানের ক্লাস শুনতেন। তার বোন মারিয়া আনাও 7 বছর বয়সে পিয়ানো বাজাতে শুরু করে। তার বাবা যখন তার বোনকে পিয়ানো শেখাতেন, তখন তিনি কাছেই থাকতেন। লিওপল্ড দেখলেন তার ছেলের অনেক সম্ভাবনা আছে, তাই তিনি মোজার্টকেও শেখানো শুরু করেন। যদিও তিনি আগে কখনো এত ছোট শিশুকে প্রশিক্ষণ দেননি, কিন্তু মোজার্ট শেখার প্রতি অনেক আগ্রহ দেখিয়েছিল। তিনি গভীর মনোযোগ দিয়ে মন দিয়ে পিয়ানো শিখতেন। এটি তার প্রতিভায় পরিণত হওয়ার কারণ ছিল। তিনি পিয়ানো বাজাতে খুব ভালোবাসতেন। যখনই তার বাবা তাকে কঠিন কাজ শিখতে বলতেন, মোজার্ট খুব উত্তেজিতই হতেন এবং তারপরে তিনি সেই অংশটি দিনরাত বিরতিহীন অনুশীলন চালিয়ে যেতেন। অনেক সময় রাত অবধি তার অনুশীলন চলত। লিওপোল্ড দেখলেন
যে আনা মারিয়া এবং মোজার্টের জন্য দুটো পিয়ানো দরকার। এখন যেহেতু তার কোনো উল্লেখযোগ্য আয় ছিল না, লিওপোল্ড ভেবেছিলেন যে তিনি তার সন্তানদের সাথে ইউরোপ সফর করবেন এবং জনসাধারণের পারফরমেন্সের মাধ্যমে অর্থ উপার্জন করবেন। লিওপোল্ড বেহালা বাজাতেন এবং তার সন্তানরা পিয়ানো বাজাতেন। তিনি মারিয়া আন্নাকে রাজকুমারীর পোশাক পরিয়েছিলেন এবং আদালতের মন্ত্রী হিসেবে মোজার্ট পিয়ানো বাজাতেন। এরপর তিনি ভিয়েনা, প্যারিস এবং লন্ডন সফর করেন। তিনি যেখানেই গেছেন রাজপরিবার ও দরবারের সদস্যদের মুগ্ধ করেছেন। মোজার্ট কোর্ট কম্পোজারদের সাথে বন্ধুত্ব করতেন। তিনি বিখ্যাত সুরকার জোহান ক্রিশ্চিয়ান বাখের কাছ থেকে পিয়ানোর অ্যাডভান্স পাঠ নিতেন। তিনি সম্পূর্ণরূপে ইউরোপের মহান শহরগুলির সঙ্গীতে নিমগ্ন ছিলেন। মোজার্ট পরিবারের এই সফর অত্যন্ত সফল ছিল। এখন তাদের একটি নতুন কৌশলের কথা ভাবতে হয়েছিল, কারণ মোজার্ট এবং মারিয়া এখন বড় হচ্ছিল। তাদের অভিনয়ের অভিনবত্ব ধীরে ধীরে কমে যাচ্ছিল। এতক্ষণে মোজার্ট অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে ফেলেছিলেন। মোজার্ট যখন 17 বছর বয়সে পরিণত হয়, তখন তার বাবা তার নিজ শহর সুলসবার্গে কোর্ট কম্পোজারের পদে নিযুক্ত করেন। তিনি তার ছেলে মোজার্টের জন্য একটি স্থিতিশীল চাকরি চেয়েছিলেন। মোজার্টও এতে খুব খুশি হয়েছিল। যাই হোক, তিনি তার শৈশবে দেখা দুর্দান্ত থিয়েটার এবং সঙ্গীতকে মিস করতেন। সুলসবার্গ একটি ছোট শহর ছিল। এখানে অপেরা বা বড় থিয়েটার ছিল না। সবচেয়ে বড় বিষয় ছিল যে মোজার্ট সঙ্গীত রচনা করতে চেয়েছিলেন এবং নিজের মাস্টারপিস তৈরি করতে চেয়েছিলেন। অন্যের গান পরিবেশন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যা তার নিজের সৃষ্টি। তার জীবনে তার বাবার হস্তক্ষেপ আর সহ্য করা কঠিন হয়ে উঠেছিল। তিনি এই বন্ধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন। তার বয়স যখন 25, তিনি একবার আর্চ বিশপের সাথে ভিয়েনায় গিয়েছিলেন। মোজার্ট সেখানে নিজেকে একজন দরবারি সঙ্গীতজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু আর্চ বিশপ তার সাথে তার ভৃত্যের মতো আচরণ করেছিলেন। মোজার্ট অনুভব করেছিল যে তার কাছে আর বেশি সময় নেই। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আর সহ্য করবেন না। ভিয়েনা ছাড়ার সময় এলে মোজার্ট আর্চ বিশপকে বলেন যে তিনি ভিয়েনায় থাকবেন। ভিয়েনার থিয়েটার, অপেরা সংস্কৃতি এবং অর্কেস্ট্রা তাকে আকৃষ্ট করেছিল। তিনি দৃঢ়ভাবে অনুভব করেছিলেন যে এটি সেই জায়গা যেখানে তিনি তার প্রতিভাকে কাজে লাগিয়ে গানের জগতে নিজের নাম অর্জন করতে পারেন। তিনি কোর্ট কম্পোজারের চাকরি ছেড়ে ভিয়েনায় বসবাস শুরু করেন। তার বাবা এবং সুলসবার্গের আর্চ বিশপ কেউই তাকে আটকাতে পারেনি। এটাই ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত। তিনি 20,000 ঘন্টার বেশি অনুশীলন করেছিলেন। এখন তার প্রয়োজন ছিল এমন একটি সুযোগ যেখানে তিনি তার প্রতিভা প্রদর্শন করতে পারেন, এবং এই সুযোগটি তার কাছে এসেছিল থিয়েটার নাটক ডন জিওভানির নামে। মোজার্ট সঙ্গীতের প্রতিটি ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন। সে জানত কিভাবে তার অনুভূতি প্রকাশ করতে হয়, তার দুঃখ, রাগ বা সুখ হোক। প্রতিটি মেজাজ সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। তিনি তার বড় অর্কেস্ট্রার জন্য সঙ্গীত রচনা করেছিলেন এবং এর মাস্টার হয়েছিলেন। এই ধরনের সঙ্গীত আগে কেউ তৈরি করেনি। তার সঙ্গীত রচনাগুলি এতই আলাদা, এত সৃজনশীল এবং এত দুঃসাহসিক ছিল, সবাই সেটিতে মুগ্ধ হন। তিনি ডন জিওভানির চরিত্রের ওপর ভিত্তি করে সঙ্গীত রচনা করেছিলেন, একজন দুর্দান্ত প্রলুব্ধকারী যিনি কোনো কিছুরই পরোয়া করেননি। এটি মোজার্টের আশ্চর্যজনক দক্ষতা ছিল। তিনি তার জীবনের শেষ 10 বছরে আশ্চর্যজনক সঙ্গীত তৈরি করেছেন। তিনি ওভারচার রচনা করেছেন, সোনাটা তৈরি করেছেন এবং অপেরা সঙ্গীত দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এই মহান শিল্পী মাত্র 35 বছর বয়সে চলে গেলেন। কিন্তু যাওয়ার আগেই সে তার জীবনের উদ্দেশ্য পূরণ করেছেন। আমরা যখন শিশু হই তখন আমাদের কল্পনা শক্তির শীর্ষে থাকি। আমাদের মনের হাজারো প্রশ্ন থাকে। আমরা এই পৃথিবীর অন্বেষণ করতে চাই, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা সমাজের নিয়ম কানুন দ্বারা আবদ্ধ হতে শুরু করি। আমাদের দায়িত্ব আমাদের স্বপ্ন পূরণে বাধা দিতে শুরু করে, আর আমরা শৈশবের মতো সৃজনশীল নই। সৃজনশীল সক্রিয় পর্যায় হল শিশুর মতো কৌতূহল এবং বিশেষজ্ঞদের দক্ষতার সমন্বয়। আমাদের অন্যদের কপি করার দরকার নেই। আমরা নিজেদের মধ্যে নিখুঁত। আমরা যদি নিয়মের বাইরে তাকাই, আমাদের নতুন এবং ভিন্ন কিছু করার ক্ষমতা রয়েছে। আর এর বড় উদাহরণ মোজার্টের দুর্দান্ত সঙ্গীত। তার কম্পোজিশনে রয়েছে অর্কেস্ট্রার সব দক্ষতা। মোজার্টের আগে মিউজিক ছিল হালকা ও মধুর, কিন্তু তার 2 দশকের অভিজ্ঞতায়
মোজার্টের মনে একটা বড় ছবি তৈরি হয়েছিল। তিনি এমন সঙ্গীত তৈরি করেছেন যা সব ধরনের আবেগ প্রকাশ করে। কারণ মোজার্ট যে সকল নাটকের জন্য সঙ্গীত রচনা করেছেন তার প্রতিটি চরিত্র অনুযায়ী সঙ্গীত ছিল খুব সুন্দর, এবং এটি একটি নতুন প্রবণতা ছিল যা শুধুমাত্র মোজার্ট দ্বারাই সেট করা হয়েছিল। তার গান শুনে মানুষ হতবাক হয়ে যায়। মোজার্ট ইউরোপের একটি নতুন মান হিসেবে আবির্ভূত হয়। তিনি থিয়েটারের জগৎকে চিরতরে বদলে দিয়েছিলেন। মূল ধারণা 4, আয়ত্ত। অন্তর্দৃষ্টি কোনো জাদু শক্তি নয় যে কারোর এটি থাকতে পারে, তবে হ্যাঁ, এর জন্য আপনার অনেক ফোকাস এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে। আমাদের মস্তিষ্কের ক্ষমতার সাথে সাথে আমাদের অন্তর্দৃষ্টি শক্তিও বৃদ্ধি পায় স্মৃতি থেকে। গবেষণায় দেখায় যে একজন দক্ষ ব্যক্তি হওয়ার জন্য আপনার 10,000 ঘন্টা বা 10 বছরের অনুশীলন প্রয়োজন, এবং আপনি যদি একজন মাস্টার হতে চান তবে কমপক্ষে 20,000 ঘন্টা বা 20 বছরের কঠোর পরিশ্রম প্রয়োজন হবে। প্রকৃতপক্ষে চূড়ান্ত ক্ষমতার জন্য সর্বনিম্ন 20 বছর প্রয়োজন, কিন্তু এটাও অসম্ভব নয়। আমরা অনেক আধুনিক মাস্টার দেখেছি যারা তাদের ক্যারিয়ারে দুর্দান্ত উচ্চতা স্পর্শ করেছেন। এবার বিল গেটসের উদাহরণ নেওয়া যায়। তিনি তার উচ্চ বিদ্যালয়ের দিন থেকেই প্রোগ্রামিং করছেন। তার কোম্পানি মাইক্রোসফট একটি টেক জায়ান্ট হয়ে ওঠার সময় বিল গেটসের ইতিমধ্যেই 20 বছরের প্রোগ্রামিং এর অভিজ্ঞতা ছিল। আপনিও এটি করতে পারেন। আপনারও সেই সম্ভাবনা আছে। আপনিও সীমার বাইরে দেখতে পারেন এবং অসাধারণ কিছু তৈরি করার ক্ষমতা রাখতে পারেন। আপনি চাইলে ইতিহাস তৈরি করতে পারেন। দক্ষতা অর্জনের কৌশল। আপনার পরিবেশের সাথে সংযোগ করুন। আপনার পরিবেশের সাথে গভীরভাবে সংযোগ করার ক্ষমতা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং আয়ত্ত অর্জনের সবচেয়ে শক্তিশালী উপায়। আপনার শক্তির সাথে খেলুন। সর্বোচ্চ ফোকাস, দক্ষতা অর্জন করা সাঁতারের মতো। যখন আমরা নিজেরাই প্রবাহের বিরুদ্ধে প্রতিরোধ বা সাঁতার কাটছি, তখন এগিয়ে যাওয়া খুব কঠিন। অতএব আপনার শক্তি চিনুন এবং এটি নিয়ে এগিয়ে যান। অনুশীলনের মাধ্যমে নিজেকে রূপান্তরিত করুন। আপনি যদি জেট প্লেন ওড়ানোর মতো কঠিন দক্ষতা শিখে থাকেন, তাহলে তার জন্য আমাদের একের পর এক ছোট ছোট দক্ষতা অর্জন করতে হবে। এই প্রক্রিয়ার শেষে যখন আমরা সমস্ত ছোট দক্ষতা শিখি, তখন আমাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে তথ্য জমা হয়। এই সমস্ত তথ্য আমাদের স্নায়ুতন্ত্রের একটি অংশ হয়ে ওঠে, যা যে কোনো মাস্টার দক্ষতার শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করুন। বৈশ্বিক দৃষ্টিভঙ্গি যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে বিজয় এবং পরাজয় উভয়ই রয়েছে। আমরা কখনোই অনুভব করতে পারি না অন্য লোকেরা কি অনুভব করছে। আমরা সব সময় বাহ্যিকভাবে এমন জিনিস দেখি যা অনেক ভুল বোঝাবুঝি এবং সমস্যার কারণ হয়। অতএব আমাদের অন্যদের দৃষ্টিকোণ থেকে জিনিসগুলি দেখার চেষ্টা করা উচিত। মূল ধারণা 5, মেন্টর ডাইনামিক। গুরু ও শিষ্যের সম্পর্কই যে কোনো কিছু শেখার জন্য শ্রেষ্ঠ সম্পর্ক। ভালো গুরুরা তাদের শিষ্যদের তাদের লক্ষ্যের দিকে মনোনিবেশ করান। তিনি শুধু জ্ঞানই দেন না, তার অভিজ্ঞতাও শিষ্যদের দেন। আপনার কাজ হলো সঠিক পরামর্শদাতা বেছে নেওয়া, যার কাছে আপনার কাজের সাথে সম্পর্কিত জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে। একজন গুরু বেছে নিন যিনি আপনাকে আপনার জীবনের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে। অন্যদিকে আপনার চেনাশোনাতে যদি ভালো শিক্ষক না থাকে, তাহলে বই আপনার জন্য সেরা শিক্ষক হতে পারে। তাই আমাদের উচিত সবসময় বই পড়া এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়া। আপনার চাহিদা এবং প্রবণতা অনুযায়ী একজন পরামর্শদাতা চয়ন করুন। আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের শিক্ষক নির্বাচন করা উচিত। সঠিক শিক্ষক আপনাকে সমর্থন করবে, আপনার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে এবং আপনাকে সঠিক দিক নির্দেশ করবে। শিক্ষক আপনাকে বলবে আপনি জীবনের কোন অংশে সবচেয়ে বেশি দুর্বল। তিনি আপনার ভুলগুলি নির্দেশ করবেন, তাই তার কাছ থেকে সমালোচনা গ্রহণ করতে প্রস্তুত থাকুন। শিক্ষকের সমালোচনা আপনাকে আপনার ভুলগুলো সংশোধন করার এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করার সুযোগ দেবে। কখনো কখনো আপনি বুঝতে পারবেন না আপনি কি শিখতে চান। এটি বোঝার জন্য আপনাকে ফিরে তাকাতে হবে এবং আপনি আপনার শিক্ষকের কাছে থেকে কি শিখতে চান তা নিয়ে আবার ভাবতে হবে। আপনি যা শিখতে চান আপনাকে আপনার শিক্ষককে বলতে হবে, যাতে তিনি আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী সমস্ত দক্ষতা শেখাতে পারেন যা আপনার কর্মক্ষেত্রে প্রয়োজন হবে। মূল ধারণা 6, সামাজিক বুদ্ধিমত্তা। লেখক রবার্ট গ্রিন বলেছেন যে আমাদের 2 ধরনের জ্ঞান থাকা উচিত,
প্রথমটি মানুষের নির্দিষ্ট জ্ঞান, যা আপনাকে বলবে যে তারা কিভাবে বিশ্বকে দেখে, এবং দ্বিতীয়টি সাধারণ জ্ঞান, যা আপনাকে মানুষের আচরণ সম্পর্কে তথ্য দেবে। নির্দিষ্ট জ্ঞান: আপনাকে লোকেদের প্রতি মনোযোগ দিতে শিখতে হবে, যাতে আপনি জানতে পারেন তারা আসলে কেমন। তাদের কথায় মনোযোগ দেওয়ার পরিবর্তে আপনাকে তাদের কণ্ঠস্বর, তাদের দৃষ্টিশক্তি এবং তাদের শরীরের ভাষাতে মনোযোগ দিতে হবে। আপনার এমনভাবে লোকেদের সাথে কথা বলা উচিত যাতে তারা তাদের আবেগে ডুবে যায়, কারণ আবেগপ্রবণ হয়ে তারা আপনাকে নিজের সম্পর্কে অনেক কিছু বলবে। যে কোনো ব্যক্তির প্রকৃত স্বভাব তখনই প্রকাশ পায় যখন সে মানসিক চাপ বা খুব উত্তেজিত হওয়ার মতো গভীর আবেগে ডুবে থাকে। আপনি যদি মনোযোগ সহকারে লক্ষ্য করেন, একজন ব্যক্তি যখন অনেক চাপের মধ্যে থাকে বা খুব খুশি এবং উত্তেজিত থাকে, তখন তার আসল প্রকৃতি আপনার সামনে উন্মোচিত হয়। কিছু মানুষের আসল স্বরূপ প্রকাশ পায় যখন তারা খুব রাগান্বিত হয়। এতে করে আপনি মানুষের সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং সেই অনুযায়ী তাদের সাথে আচরণ করবেন। সাধারণ জ্ঞান: 7টি মারাত্মক বাস্তবতা। এখন আমি আপনাকে সাধারণ জ্ঞানের 7টি সত্য বলবো, যার উপর আমাদের কাজ করতে হবে। হিংসা: অন্যের সাথে নিজেকে তুলনা করা আমাদের সকল মানুষের স্বভাব। আমরা আমাদের সম্পদের তুলনা করি, আমাদের বুদ্ধিমত্তার তুলনা করি, আমাদের সাফল্যের তুলনা করি এবং এমনকি অন্যদের সাথে আমাদের অবস্থার তুলনা করি। অন্যদের সফল হতে দেখলে মানুষের মনে ঈর্ষার অনুভূতি তৈরি হয়, যা আমাদের সাফল্যের পথে বড় বাধা হিসেবে কাজ করে। অতএব আমাদের উচিত মানুষের সাথে নিজেদের তুলনা করা এবং ঈর্ষার অনুভূতি পরিহার করা। কনফার্মিজম: মানুষ যখন সমাজে যে কোনো ধরনের দল গঠন করে, তখন তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়। অনমনীয়তা: পৃথিবী অনেক উপায়ে জটিল হয়ে উঠেছে। এখন যখনই আমরা এমন জটিল পরিস্থিতির মুখোমুখি হই, আমরা আমাদের অভ্যাস এবং রুটিনগুলো এমন করার চেষ্টা করি যে আমাদের মনে হয় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। সর্বোত্তম কৌশল হল অন্যের কঠোরতা গ্রহণ করা এবং তাদের মতামতকে সম্মান করা। আত্মমগ্নতা: কাজের পরিবেশে আমরা প্রায় নিজেদেরকে সবচেয়ে বেশি মূল্য দিই এবং প্রথমে নিজেদের সম্পর্কে চিন্তা করি। সাধারণভাবে লোকেদের সাথে কথা বলার সময় তাদের আগ্রহের বিষয় নিয়ে কথা বলুন। এতে করে সে আপনার প্রতি আগ্রহ দেখাবে এবং প্রয়োজনে আপনাকে সাহায্যও করবে। অলসতা: আমরা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য দ্রুততম এবং সহজতম উপায় অবলম্বন করতে চাই, কিন্তু আমরা সাধারণত আমাদের আগ্রহকে নিয়ন্ত্রণ করি। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে যা চাই তা অর্জনের গুরুত্ব আমরা বুঝি। সাধারণভাবে যারা দলবদ্ধ হতে চায় তাদের থেকে সতর্ক থাকুন। তারা প্রায়শই এমন কাউকে খুঁজে বার করার চেষ্টা করে যে তাদের জন্য সমস্ত কঠোর পরিশ্রম করতে পারে, যাতে তারা তাদের সুবিধা নিতে পারে। উড্ডয়ন: আমরা মনে করি আমাদের বেশিরভাগ সিদ্ধান্তই যৌক্তিক, কিন্তু সত্য হলো আমরা আমাদের আবেগের কারণে সবকিছু করি এবং সেই আবেগ দ্বারা প্রভাবিত হয়ে আমরা আমাদের বিশ্বাস গঠন করি। এর অর্থ হলো আমাদের আবেগগুলি আমাদের যুক্তিবাদিতার চেয়ে বেশি শক্তিশালী এবং আবেগগুলি আমাদের কাজের ওপর বেশি প্রভাব ফেলে। তাই আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। প্যাসিভ অ্যাগ্রেশন: যে কোনো ধরনের প্যাসিভ অ্যাগ্রেশন বা শান্ত রাগের মূল কারণ হল ভয়। তাই আমাদের মনে কোনো ধরনের ভয় রাখা উচিত নয়। সামাজিক বুদ্ধিমত্তা অর্জনের কৌশল: আপনার কাজের মাধ্যমে কথা বলুন। আপনি যদি একটি গ্রুপে কাজ করেন এবং আপনি মনে করেন যে আপনার ওপর রাজনৈতিক চাপ রয়েছে, আপনার চিন্তা করা উচিত নয়। আপনার ফোকাস শুধুমাত্র আপনার কাজের ওপর হওয়া উচিত এবং আপনি যখন আপনার কাজ দক্ষতার সাথে করবেন, আপনি তাদের মধ্যে আলাদা হয়ে দাঁড়াবেন। অন্যরা আপনাকে যেভাবে দেখে নিজেকে সেভাবে দেখুন। আমাদের প্রায় সকলেরই কিছু না কিছু ত্রুটি রয়েছে, কিন্তু কিছু ত্রুটি আছে যা আমাদের সমস্যায় ফেলতে পারে। অনেক সময় এমন হয় যে আমরা খুব বেশি কথা বলি বা মানুষের সমালোচনা করার ক্ষেত্রে খুব সহজেই ভুল করে ফেলি। নিজের সাথে সৎ থাকুন এবং আপনার কি কি ত্রুটি রয়েছে তা দেখুন এবং সেগুলো উন্নত করার চেষ্টা করুন। যখন আপনি নিজেকে অন্য মানুষের দৃষ্টি থেকে দেখবেন, তখন আপনি আপনার ত্রুটিগুলো জানবেন এবং একটু চেষ্টা করলে আপনি সেগুলো উন্নতি করতে সক্ষম হবেন। মূল ধারণা 7: মনকে জাগ্রত করুন।
আপনি যখন আপনার কাজ সম্পর্কে আরো জানবেন এবং আপনার কর্মক্ষেত্রের নিয়মকানুন বুঝতে পারবেন, আপনার মন আগের থেকে আরো সক্রিয় হয়ে উঠবে এবং আপনি আপনার চাহিদা এবং ইচ্ছা অনুযায়ী এই জ্ঞান ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার লক্ষ্য হলো আপনার অবচেতন মনকে সক্রিয় করা, যাতে আপনি আপনার দক্ষতা উন্নত করতে পারেন এবং এগিয়ে যেতে এবং নতুন জিনিস শিখতে পারেন। প্রথম ধাপ, সৃজনশীল কাজ। আপনি যে কাজটি বেছে নিন না কেন, তা করার জন্য আপনার উদ্যম থাকা উচিত। এটা আপনার উপর নির্ভর করে আপনি আপনার শক্তি কোথায় ফোকাস করেন। যে কাজে আপনি আপনার সমস্ত মনোযোগ এবং শক্তি নিবদ্ধ করবেন, তা আপনার জন্য সহজ হয়ে উঠবে। আপনার কাজের সময় আপনাকে অনেক সমস্যা এবং অনিশ্চয়তার সম্মুখীন হতে হবে। অতএব সেগুলোকে সহ্য করতে এবং সেগুলোর সাথে মোকাবিলা করতে সেগুলোকে ভালোভাবে জানতে শিখুন এবং সেগুলির জন্য প্রস্তুত হন। আপনার স্বাভাবিক আগ্রহগুলো অন্বেষণ করুন এবং আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। আপনার মনে নতুন ধারণা গড়ে তুলুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না। আপনার সাথে সর্বদা একটি নোটবুক রাখুন এবং এতে নতুন ধারণাগুলো লিখুন। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। যে কোনো বিষয় বা সমস্যাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। এটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে আপনি যে কোনো সমস্যা সম্পর্কে আরো তথ্য পাবেন এবং আপনি এটির আরো ভালো সমাধান পেতে সক্ষম হবেন। আপনি যখন কোনো কাজ করেন, তখন একটা সময় আসে যখন মানসিক চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। এমন সময় আপনার কাজ থেকে আপনাকে বিরতি নেওয়া উচিত এবং কিছু বিশ্রাম নেওয়া উচিত। তারপর আপনি এটি ছেড়ে কিছু সময়ের জন্য অন্য কোনো কাজ করতে পারেন। চাপের পরিস্থিতিতে বিরতি নেওয়া আপনাকে যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করার এবং কাজটি সম্পূর্ণ করার উপায় দেয়। অনেক সময় আমরা ভাবি যে আমাদের কাজ শেষ করার জন্য আমাদের অনেক বেশি সময় আছে। এই অনুভূতি আমাদের মনে গভীর প্রভাব ফেলে। আমাদের মনোযোগ বিভক্ত হয়ে যায় এবং আমাদের চিন্তা বিভ্রান্ত হয়। আমাদের কাজের তীব্রতা কমে যায় এবং কাজের গতিও কমে যায়, যার কারণে মস্তিষ্কের উচ্চ স্তরে চিন্তা করা কঠিন হয়ে পড়ে। সৃজনশীল সক্রিয় পর্যায়ের জন্য কৌশল। যে কেউ 10 বছর কৌশল শিখতে এবং তার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে ব্যয় করে, তারা দক্ষতা অর্জন করতে এবং অনন্য কিছু তৈরি করতে সক্ষম হবে। শেষ পর্যন্ত আপনি সাফল্য অর্জন করেন শুধুমাত্র আপনার দক্ষতার কারণে, বিপণনের মাধ্যমে নয়। নিজেকে সম্পূর্ণ সময় দিন এবং আপনার কাজের ক্ষেত্র সম্পর্কে সম্পূর্ণ তথ্য পান এবং ধৈর্যের সাথে আপনার সমস্ত কাজ শেষ করুন। সর্বদা নতুন কিছু তৈরি করার চেষ্টা করুন। এতে করে আপনি অনেক মানুষকে আপনার দিকে আকৃষ্ট করতে পারবেন এবং সমাজে আপনার নিজস্ব পরিচয় তৈরি করতে পারবেন। আপনি যে প্রকল্পে কাজ করছেন তা সবচেয়ে বড় হওয়া উচিত, যাতে এটি যতটা সম্ভব মানুষের জীবনকে প্রভাবিত করে। আপনার কখনোই তাড়াহুড়ো করা উচিত নয় এবং ধৈর্যের সাথে কাজ করা উচিত। এই প্রক্রিয়ায় আপনার কাজের সাথে সম্পর্কিত অনেক গোপনীয়তা স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছে প্রকাশিত হবে। উপসংহার। এই বইটিতে আপনি দা ভিঞ্চি, চার্লস ডারউইন এবং মোজার্টের মতো মহান ব্যক্তিত্ব সম্পর্কে পড়েছেন। এই বইটিতে আপনি পড়েছেন যে অন্তর্দৃষ্টি শক্তি কতটা শক্তিশালী। এই বইটি আপনাকে আপনার দক্ষতা অর্জনের উপায় দেখায়। আপনার বয়স যাই হোক না কেন, আপনিও এটি করতে পারেন। আপনার মস্তিষ্কের নিউরন সক্রিয় করুন এবং আজই আপনার দক্ষতার যাত্রা শুরু করুন। একজন মেধাবী হতে হলে সবার আগে আমাদের জানা উচিত আমাদের লক্ষ্য কি। যখন একজন ব্যক্তির মনে স্পষ্ট লক্ষ্য থাকে, তখন সে সেগুলো অর্জনের জন্য সেদিকে কাজ করে এবং তার সমস্ত মনোযোগ এবং শক্তি তার লক্ষ্যগুলোতে নিবদ্ধ করে। একেবারে একটি মাত্র দক্ষতা শিখুন। যে কোনো মূল্যে একাধিক দক্ষতা শেখার ভুল করবেন না, কারণ এটি করার মাধ্যমে আপনি দক্ষতার সাথে কোনো দক্ষতা শিখতে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক গুরুকে বেছে নেওয়া, যার আপনার কাজের সাথে সম্পর্কিত জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে। একজন গুরু বেছে নিন যিনি আপনাকে আপনার জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারেন। অন্যদের সফল হতে দেখলে মানুষের মনে ঈর্ষার অনুভূতি তৈরি হয়, যা আমাদের সাফল্যের পথে বড় বাধা হিসেবে কাজ করে। অতএব আমাদের উচিত মানুষের সাথে নিজেদের তুলনা করা এবং ঈর্ষার অনুভূতি পরিহার করা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে আপনারা কি অডিও বুক চান অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের সামনে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর অডিও বুক আসতে থাকে।
ধন্যবাদ।